স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একটা থাকছে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে, আরেকটা থাকছে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে। 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটা থাকছে চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ মৃৎপত্র মানে জানো মাটির পাত্রের বৈশিষ্ট্য। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গম সাহিত্য সম্পর্কে লেখো বা সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর দুটো তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের হিস্ট্রি জেনারেল বা হিস্ট্রি মাইনর আছে, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বেঙ্গলি ভার্সান বা ইংলিশ ভার্সানের, তোমরাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল 3 নম্বর অধ্যায় থেকে, প্রশ্নটা হচ্ছে চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কৃষ্ণ লোহিত বা চিত্রিত ধূসর মৃৎপাত্র সম্পর্কে লেখো। দেখো অ্যান্সারটা দেখে নাও। আনুমানিক 800 খ্রিস্টপূর্ব থেকে বৈদিক সমাজে যখন লোহার ব্যবহার অপেক্ষাকৃত বেশি, তখন একই সাথে এক বিশেষ ধরনের মৃৎপাত্র আত্মপ্রকাশ করে। মৃৎপাত্র মানে মাটির তৈরি পাত্র। অনুসন্ধান ও উৎখনন থেকে এই জাতীয় প্রচুর সংখ্যক মৃৎপাত্রের সন্ধান পাওয়া গেছে। এই মৃৎপাত্র ধূসর রঙের এবং তার ওপরে থাকতো চিত্রিত নকশা। মৃৎপাত্রগুলি কুমোরের চাকার তৈরি হতো এবং পরিমাপ ও গুণগত উৎকর্ষ একটি নির্দিষ্ট মান বজায় রাখত। পুরাতত্ত্বের পরিভাষায় এই মৃৎপাত্রগুলিকে চিত্রধূসর বা কৃষ্ণলোহিত মৃৎপাত্র নামে অভিহিত করা হয়। তারপরে দেখো পয়েন্ট কি করবে। পয়েন্ট হচ্ছে কারিগরি কৌশল ও দক্ষতা। মৃৎপাত্রগুলি পরীক্ষা করলে বোঝা যায় যে পাত্র তৈরির কারিগরি কৌশল ও দক্ষতা যথেষ্ট অগ্রগতি হয়েছিল। পুরাতাত্ত্বিকরা প্রায় এই সম্পর্কে অভিন্ন মত পোষণ করেছেন যে প্রাচীনতম লোহার অস্ত্র ও চিত্তধূসর মৃৎপাত্রের স্রষ্টা ও ব্যবহারকারী প্রায় সমসাময়িক মানুষ। আবার লোহার অস্ত্রশস্ত্র তৈরি, চিত্তধূসর মৃৎপাত্রের আবির্ভাব ও প্রসার এবং পরবর্তী বৈদিক সাহিত্যের সৃষ্টি মোটামুটি সমকালীন ঘটনা। তারপর দেখো অবস্থান ও সময়কাল। চিত্রিত ধূসর মৃৎপাত্র প্রথম শনাক্ত হয় 1946 খ্রিস্টাব্দে, যখন উত্তর প্রদেশের রায়বেরেলির কাছে উৎখনন চালানো হয়। কিন্তু ওই সময় অন্যান্য প্রত্নবস্তুর যথার্থ বিচার না হওয়ায় তার প্রকৃত তাৎপর্য ধরা পড়েনি। হরিয়ানার রোপার এ চিত্তধূসর মৃৎপাত্র পাওয়া গেলে এমন একটি স্তর থেকে যেটি হরপ্পা ও আদি ঐতিহাসিক পর্বের মধ্যবর্তী পর্যায়ে ছিল, অর্থাৎ চিত্রিত ধূসর মৃৎপাত্রের আবির্ভাব ও ব্যবহার নিঃসন্দেহে হরপ্পা সংস্কৃতির পরে ও খ্রিস্টপূর্ব 600 অব্দের আগে। চিত্রিত ধূসর মৃৎপাত্র মূলত ঋগ্বেদের পরবর্তী বৈদিক সাহিত্যের সমকালীন। এবার কি বলা হচ্ছে দেখো বিস্তার। চিত্রিত কৃষ্ণ লোহিত মৃৎপাত্র অর্থাৎ চিত্তধূসর মৃৎপাত্র এবং সংশ্লিষ্ট সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরাংশ, গঙ্গা যমুনার পার্শ্ববর্তী স্থান ও দোয়াব অঞ্চলে। এই মৃৎপাত্র এখনও পর্যন্ত প্রায় 700 অঞ্চলে আবিষ্কৃত হয়েছে এবং অধিকাংশই শতদ্র ও উত্তর গাঙ্গেয় এলাকায় ছড়িয়ে আছে। তবে সরস্বতী দ্বারা বিধৌত অঞ্চলে এর অধিকাংশ স্থান আবিষ্কৃত হয়েছে, যে অঞ্চল মূলত বর্তমান হরিয়ানার অন্তর্গত। ফলে বোঝা যায় যে
এই মৃৎপাত্রের স্রষ্টা তথা ব্যবহারকারীরা বর্তমানকালে হরিয়ানার দীর্ঘস্থায়ী বসতি স্থাপন করেছিল। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা চতুর্থ অধ্যায় থেকে, এটা সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা। দক্ষিণ ভারতের প্রাচীনতম সাহিত্য প্রাচীন তামিল ভাষায় প্রকাশিত হয়েছিল। এই সাহিত্য সংকলনকেই সঙ্গম সাহিত্য বলা হয়। সপ্তম শতকের পর রচিত একটি পাঠ্যে 3টি সঙ্গম বা সাহিত্য সভার উল্লেখ করা হয়েছে। সঙ্গম অর্থাৎ সাহিত্য সভা। এই সাহিত্য সংকলনের ঐতিহাসিক মূল্য সন্দেহজনক, তবে তৃতীয় সঙ্গমে যে রাজা ও কবিদের নাম উল্লেখিত আছে তারা ঐতিহাসিক ব্যক্তি। আবার কবিদের দেখো তারা ঐতিহাসিক ব্যক্তি। আবার এরকম সম্ভাবনাও থাকতে পারে যে মাদুরাইতে 5ম শতকে যে জৈন সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তার সঙ্গে যুক্ত হয়েছিল সঙ্গম সাহিত্য নামক উপকথাটি সৃষ্টি হয়েছিল। এই সব জটিলতা দেখেই কোনো বিশেষজ্ঞ বলতে চান যে সঙ্গম সাহিত্য নয়, এই সাহিত্য সংকলনকে প্রাচীন ধ্রুপদীয় তামিল সাহিত্য বলাই যুক্তিযুক্ত। তারপর দেখো সঙ্গম কাব্যের 2টি ধরন আছে, অকাম এবং পুরম। অকাম কবিতাগুলির বিষয়বস্তু হচ্ছে প্রেম, আর পুরম কাব্যগুলির বেশিরভাগই বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ। একে রামানুজম পুরম কাব্যগুলির বর্ণনা করেছেন জনকাব্য বলে। এই কারণে এই কাব্যগুলিতে প্রেম ছাড়াও আর সব বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, যেমন ভালো মন্দ, গোষ্ঠী ও রাজ্য। তারপর দেখো এই কবিতাগুলি চারণ কবিদের শৈলীতে লেখা হয়েছিল। লিখিত রূপে প্রকাশিত হওয়ার আগে এগুলি মুখে মুখে প্রচলিত হয়েছিল। এই সংকলন 773 জন কবির 2381টি কবিতা আছে। এদের মধ্যে 30 জন হচ্ছে মহিলা কবি। কবিরা গ্রাম ও শহর উভয় স্থানে থেকেই এসেছিল। তাদের সামাজিক ও পেশাদারী পটভূমিকাও আলাদা ছিল। এদের মধ্যে ছিলেন শিক্ষক, বণিক, ছুতার, জ্যোতির্বিদ, স্বর্ণকার, কামার, সৈনিক, মন্ত্রী এবং রাজা। বিষয়বস্তু ও লেখকের বৈচিত্র্য থাকার জন্য সঙ্গম কবিতাগুলিতে সমসাময়িক কালের দৈনন্দিন জীবনের এক আকর্ষক ও বিশ্বস্ত ছবি পাওয়া যায়। তারপর দেখো 5ম শতাব্দীর পর অনেকগুলি নীতিমূলক কাব্য রচিত হয়েছিল। সবচেয়ে বিখ্যাত হল তিরুকুল্লার রচিত তিরুভাল্লুভার। 5ম ও 6ষ্ঠ শতকের মধ্যে লিখিত এই কবিতাগুলির বিষয়বস্তু হলো নীতিশিক্ষা, রাজনীতি ও প্রেম। তামিল মহাকাব্যগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি হলো শিলপ্পদিকরম এবং মণিমেকলাই। যদিও প্রথমটি আগে রচিত হয়েছিল, তবুও দুটি রচনায় 5ম থেকে 6ষ্ঠ শতকের মধ্যে। এই ছিল তোমাদের আজকে ক্লাসের 2টো প্রশ্ন আলোচনা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো তোমরা নোটস দুটো একটু দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা নোটস দুটো অর্থাৎ প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। দেখো স্ক্রল করে যাচ্ছে, তোমরা নোটস দুটো একটু দেখে নেবে, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমে যেটা আছে 3 নম্বর অধ্যায় থেকে, এবং দ্বিতীয় প্রশ্ন যেটা আছে আজকের ক্লাসে সেটা হচ্ছে 4 নম্বর অধ্যায় থেকে সঙ্গম লিটারেচার সম্পর্কে। আর তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তোমরা এখনও কিন্তু অ্যাডমিশান চলছে, আমাদের অ্যাডমিশান নিতে পারো।